আচ্ছা, গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা ওই ডেরিভেশন দেখছিলাম, বলছিলাম যে চেন ব্যালেন্স করে যে ওই ডেরিভেশনটা যদি লাগে, যে এখানে যেমন সামারাইজ করি, লাস্টে যে ডেরিভেশনটা দেয়া বাউন্ডারি লেয়ারের থিকনেস, সে বাউন্ডারি লেয়ারের থিকনেস এর রিলেশনশিপ দেওয়া রেনল্ডস নাম্বারের সাথে। এবং এটা ইম্পর্টেন্ট এই জন্য যে এইটা থেকে তুমি বুঝতে পারবা যে তুমি একটা পার্টিকুলার লোকেশনে রেনল্ডস নাম্বারটা ক্যালকুলেট করতে পারবা, তুমি এটা থেকে বুঝতে পারবা যে তোমার বাউন্ডারি লেয়ার থিকনেসটা কেমন হবে, এবং সেই বাউন্ডারি লেয়ার থিকনেসের উপর ডিপেন্ড করে তোমার ফ্লুইডের বিহেভিয়ারটা, মানে মোমেন্টাম চেঞ্জের বিহেভিয়ারটা কন্ট্রোল হবে আর কি। তো এইখানে ওটা ডেরিভেশনটা আমরা দেখছিলাম। এখন এইটা যেটা একটা অঙ্ক দিয়ে আমি জাস্ট প্র্যাকটিসটা যেটা দেখলাম সেটা আসলে কি দেখলাম একটু আইডিয়াটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো কোশ্চেনটা পড়ো। আচ্ছা, দেখো এখানে বলছে যে 27 ডিগ্রি এয়ার 1 atmosphere মানে নর্মাল কন্ডিশনে ফ্লোজ ওভার এ ফ্ল্যাট প্লেট, এটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওদের বাউন্ডারি লেয়ার থিকনেসটা বাইর করতে হবে সেই এয়ারের জন্য। কিন্তু দুইটা লোকেশন বলে দিয়েছে, প্লেটের শুরু থেকে 20 সেন্টিমিটার দূরে এবং 40 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, এই দুইটা জায়গায় বাউন্ডারি লেয়ার থিকনেসটা কত হবে? অবভিয়াসলি আমরা যদি প্যাটার্নটা চিন্তা করি, এটা বাউন্ডারি লেয়ার থিকনেস দুই জায়গায় একই রকম থাকবে না। আহ, এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হলো ক্যালকুলেট দ্য ম্যাক্স ফ্লো দ্যাট এন্টার দ্য বাউন্ডারি লেয়ার বিটুইন x=20 আর x=40। মানে এই যে দুইটা পজিশন বলতে, এই দুটো পজিশনকে দিয়ে যদি তুমি এটা শেল চিন্তা করো, তাহলে বলতে যে এই শেলের মাঝখানে নেট ম্যাচ ফ্লো কি হবে আর কি, মানে একটা ম্যাচ ব্যালেন্স আছে। আমরা শেল ব্যালেন্সের যেই যে অ্যাপ্রোচটা দেখে আসছে ওইটারই মোমেন্টাম ব্যালেন্স না, খালি ম্যাচ ব্যালেন্সটা করতে হবে। যে বিস্তারিত বলে দিচ্ছে। আহ, তো তো অ্যাজিউম ইউনিট ডেপথ লেস দ্যাট ডিরেকশন, ঠিক আছে? যে ওই আরেকটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটাতে কোনো প্যারামিটার দেওয়া না, তুমি মানে ইউনিট ডেপথ মানে 1 ধরে নিতে পারো। তো তোমার প্রসপেকশন অনুযায়ী বাইর করতে সমস্যা যেন না হয় সেটার জন্য বলে দিন। এখন বলো প্রথমে কি করবো, প্রথম পার্টটা আসি, আমরা বাউন্ডারি লেয়ার বের করতে হবে, ডেল্টা। ডেল্টা বের করতে গেলে আমরা জানি যে পজিশনটা জানা লাগে, যেটা হলো এক্স, আর রেনল্ডস নাম্বার জানা লাগে। তো এখানে রেনল্ডস নাম্বার সব জানা আছে আমাদের। তার ডেনসিটিটা দরকার। ডেন্সিটিটা দরকার, নর্মালি এই অঙ্কটা খুবই নর্মাল, কিন্তু তারপরে এই অঙ্কটা আমি এই জন্য দেখাচ্ছি যে ডেন্সিটির কারণে। এই অঙ্কের ডেন্সিটি দরকার, কিন্তু ডেন্সিটি তুমি ক্যালকুলেট করতে পারবে, সেটা ওরা পড়ছে, সেই জন্য আমি তোমাকে দেখাচ্ছি যে যার এই মানে ডেন্সিটি যেটা পিভি ইকুয়াল টু এনআরটি যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনে জাস্ট মানে আইডিয়াল গ্যাস ধরে আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার ফলো করবে ধরে ডেন্সিটি বের করে ফেলছে, ঠিক আছে? প্রেশার জানো তুমি, টেম্পারেচার জানো। তো যদি কোনো কারণে এরকম কমন ফ্লুইডের মানে কমন ফ্লুইড বলতে গ্যাসই হইতে হবে, নাহলে তো ইকুয়েশন ইউজ করতে পারবো না। ডেন্সিটি মিসিং থাকলে তুমি আইডিয়াল গ্যাস ধরে ডেন্সিটি ইউজ করে ফেলবো। আর যদি কারো কাছে অ্যাকচুয়াল ডেন্সিটি যেটা থাকে, ধরো তোমাদের হিট ট্রান্সফার পরীক্ষার সময় বলে দেওয়া আছে জিনিস, সেটা হচ্ছে যে হিট ট্রান্সফার পরীক্ষার সময় তোমাদের একটা ইয়ে দেওয়া থাকবে,
নর্মালি যখন ক্লাসরুমে পরীক্ষাগুলো হয়, এবারও হয়তো ক্লাসরুমে হওয়ার প্ল্যান আছে, দেখা যাক। তো আমরা একটা বুকলেট দিই, একটা বই। তোমরা ওই যে থার্মোডাইনামিক্স যে এরকম বই পাইছো, এরকম হিট ট্রান্সফার একটা বই দিয়ে, যেটা আমাদের যাবতীয় ইকুয়েশন, টেবিল, চার্ট সব আছে। তোমার কোর্স করার জন্য যা যা, মানে এই পরীক্ষার অঙ্ক অ্যান্সার করার জন্য যা যা দরকার সব ওখানে আছে। তো ওখান থেকে তুমি ইচ্ছা করলে টেবিল থেকে এয়ারের ডেন্সিটি নিতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপরে যদি কোনো কারণে বাইরে ইয়ে হয়, তুমি এরকম ইকুয়েশন ইউজ করে করলেও চলবে। রেনল্ডস নাম্বার যখন হয়ে গেছে, এখন রেনল্ডস নাম্বার, সরি, ডেন্সিটি যখন হয়ে গেছে, এখন রেনল্ডস নাম্বার তুমি বের করতে পারো। এখানে একটা ইয়ে ব্যাপার আছে। রেনল্ডস নাম্বারের রো ডি বি, যে ডায়ামিটার, যেটা সেই ডায়ামিটার এখানে আমরা কত ধরছি বলো? এটা ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে কি হবে? এই যে আমি এটা একটু দিন বলি নাই, এখন একটু বলি তাহলে। সেটা হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা সেটা খেয়াল করো, নিচে দেখো, ডেল্টা বাই এক্স ইকুয়াল টু 4.64 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ, তাই না? রেনল্ডস নাম্বার নিচে একটা সাবস্ক্রিপ্ট এক্স দেওয়া, দেখছো? একেবারে নিচে দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এক্স এর মানে কি? এক্স এর মানে হলো রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করার সময় যে লেন্থের ডাইমেনশনটা দরকার হয় আমাদের, নর্মালি যেটা আমরা পাইপের জন্য ডায়ামিটার ধরি, সেই লেন্থের ডাইমেনশনটা কি হবে সেটা এখানে বলে দিচ্ছে। মানে সেই অ্যাজাম্পশন অনুযায়ী কিন্তু তোমার আহ, এই জিনিস ডিরাইভ করা। কারণ তুমি জাস্ট তার আগে ব্লু লাইনটা যদি খেয়াল করো, এই ব্লু লাইনটা, ব্লু ইকুয়েশনটা খেয়াল করো, ঠিক আছে? রো ডি ভি বাই মিউ যে হয়, এখানে এগুলো সব ঠিক আছে, এখানে কিন্তু লেন্থের জায়গায় অলরেডি এক্স ছিল। আমরা ধরে নিচ্ছি যে যদি আমি এক্স কে লেন্থের ডাইমেনশন ধরে রেনল্ডস নাম্বার চিন্তা করি, তাইলে এটাকে আমি রেনল্ডস নাম্বার বলতে পারি। তো সেই জন্য রেনল্ডস নাম্বার লিখে নিচে ছোট করে এক্স লিখছে, সো দ্যাট এটা লোকজন টিপিক্যাল রেনল্ডস নাম্বার সাথে কনফিউজ না করে। ফ্ল্যাট পেজের রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে রেনল্ডস নাম্বারের ডাইমেনশনটা হলো তোমার, যদি তুমি স্টার্টিং ফ্রম দ্য, মানে এজ অফ দ্য ইয়ে ধরো, প্লেট ধরো, তাহলে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে যদি তুমি ডাইমেনশন হিসেবে ধরো ডায়ামিটারের বদলে, তাইলে যে রেনল্ডস নাম্বার পাবে, সেই রেনল্ডস নাম্বারের জন্য এই ইকুয়েশন ট্রু। তুমি অন্য কোনো ভাবে রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করলে সেই রেনল্ডস নাম্বার কিন্তু এই ইকুয়েশন মিলবে না। তো সেই জন্য আমার এখানে ডাইমেনশন কিন্তু দেখো যে এক্স নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে এক্স দেওয়া আছে, সেই এক্সটাই ইউজ করা হয়েছে। দেখো মানে প্রথমটার জন্য 0.2 ইউজ করা হচ্ছে, দ্বিতীয়টার জন্য 0.4 ইউজ করা হচ্ছে, কারণ 20 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার বলা হচ্ছে। কথাটা কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তো এখন সাপোজ যখন তোমার হয়ে গেছে, তখন তুমি ডাইমেনশনলেস, আরে এই বাউন্ডারি লেয়ার থিকনেসটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। বাউন্ডারি লেয়ার থিকনেসের ইকুয়েশন আমরা জানি, যে একটু আগে যেটা দেখালাম 4.64 দিয়ে। বাউন্ডারি লেয়ার কত আসে? তারও ক্যালকুলেট হচ্ছে বাউন্ডারি লেয়ার। স্যার 5.82 মিলিমিটার আর 8.23 মিলিমিটার। আর কেউ কিছু বলবা? একজন 5 পয়েন্ট সামথিং, একজন 8 পয়েন্ট সামথিং। জি স্যার, এটাই। ওকে, 5.82 মিলিমিটার, 8.23 মিলিমিটার, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল রাখো, ওই ইয়ের ক্ষেত্রে আর কি, এই রেফারেন্স নাম্বার হচ্ছে এক্স দেওয়া আছে যে, সিমিলার জিনিস তোমার দেখবো যে আমরা যে গত ক্লাসে নাসেল নাম্বার, গত ক্লাসের আগে নাসেল নাম্বার ইন্ট্রোডিউস করছিলাম, দেখবো যে নাসেল নাম্বারের নিচে অনেক সময় এনইউ এক্স লেখা থাকে। যখন এই এক্স গুলো লেখা থাকে, তখনই বুঝবা যে এখানে যে একটা লেন্থের ডাইমেনশন আছে। নাসেল নাম্বারের ইকুয়েশন এইচ ডি বাই কে। এইচ হলো, এইচ তো আমরা জানি, কে আমরা জানি, ডি ছিল ডায়ামিটার পাইপের ক্ষেত্রে। যদি এরকম পাইপ না হয়, ফ্ল্যাট প্লেট হয়,
তাহলে ডি পাবা না, সেই জন্য তখন দেখা যায় এক্স ইউজ করো ডি জায়গায়, আর নাসেল নাম্বারের সাবস্ক্রিপ্ট দিয়ে নাসেল নাম এনইউ এক্স লাগে তখন আর কি। তো এই জিনিসগুলো একটু চোখ কান খোলা রাখবো যে তোমার যে ইকুয়েশন ইউজ করতে সেই ইকুয়েশনে আমার আসলে প্যারামিটার আমি কোনটা ইউজ করবো, ঠিক আছে। এখন আমার বের করতে হবে ম্যাথ ফ্লো, ঠিক আছে। ম্যাথ ফ্লো যদি বাইর করতে হয় ধরো এরকম একটা সুইফট ফ্লো এরকম হবে, তাই না? এখন এটা ধরো টোয়েন্টি, এটা হলো 40, বটম হলো ওয়াল। তো বলছে যে তোমার এই যে এই শেলটা যদি তুমি চিন্তা করো, এই মানে এই দুটো লাইনের মাঝখানের এরিয়াটা, এইটার মধ্যে নেট ম্যাথ ইয়ে মানে ফ্লো এন্টার কতটুকু হবে, তবে ম্যাথ ইকুয়েশন ইউজ করলেই হবে। ম্যাথ ইকুয়েশনটা কি, একেবারে মুখস্থ করার কোনো ইকুয়েশন না, জাস্ট ব্যাসিক ইকুয়েশন চলে যাবো। যে রো হইলো ডেন্সিটি আর ইউ হইলো ভেলোসিটি ইন্টু ক্রস সেকশন এরিয়া যদি হয় তাহলে এটা তোমার ম্যাথ ফ্লো রেট হচ্ছে। তো ক্রস সেকশন এরিয়ার জন্য আমার দরকার হবে তোমার ডেপথ আর তোমার হাইট, যেহেতু ফ্লোটা এক্স ডিরেকশনে যাচ্ছে। তো ডেপথ 1 ধরতে বলছে, হাইট তুমি জানো না এখনো, কারণ হাইট হলো তোমার বাউন্ডারি লেয়ার কতটুকু হয় সেটা। আর এখানে খেয়াল রাখো, এখানে কিন্তু বাউন্ডারি লেয়ার পর্যন্ত আমার কনসার্ন, বিকজ বাউন্ডারি লেয়ারের উপরে কিন্তু অ্যাডিশনাল ম্যাথ ম্যাথ এন্টার বা রিলিজ কিছু হবে না, কিন্তু বাউন্ডারি লেয়ারের বাইরে কিন্তু টিপিক্যাল ফ্লো যেরকম হচ্ছে স্টেডি স্টেট ফ্লোর মতো হবে। তো মোমেন্টাম বা ম্যাথের চেঞ্জটা কিন্তু বাউন্ডারি লেয়ারের ভিতর জায়গাতেই হবে। তো সেই জন্য আমাকে ওয়াই, ওই যে আগে যে ছবিটা দেখালাম সেই ছবিটার হাইট কতটুকু ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে বাউন্ডারি লাইন থিকনেস যতটুকু ততটুকু ক্যালকুলেট করবো। এখন তো প্রথম যে ইকুয়েশনটা রো ইউ ডিওয়াই, এটা হলো ম্যাথ ফ্লো তোমার ইয়েতে আর কি, মানে কোন একটা পার্টিকুলার পজিশনের জন্য এটা অ্যাপ্লিকেবল আর কি। এটা যদি তুমি ইউ এর জিনিস, ইউ এর ইকুয়েশন আমরা জানি দেখো পড়ালেন, এটা কিন্তু ফ্ল্যাট প্লেটের জন্য ইউনিভার্সালি মোটামুটি অ্যাকসেপ্টেড, যে যেসব অ্যাসাম্পশন গুলো ঠিক থাকে তাহলে ফ্লো প্যাটার্নটা এরকম হয়, ঠিক আছে। তো ফ্লো প্যাটার্ন যদি এরকম হয় তাহলে এই ইকুয়েশনটা তুমি ওখানে বসাতে পারো, বসায় তুমি ইন্টিগ্রেট করতে পারো 0 থেকে ডেল্টা পর্যন্ত। ইন্টিগ্রেট করলে এই ছোট্ট এই টার্মটা আসে 5/8 রো মিউ ইনফিনিটি ডেল্টা। এটা কিন্তু জেনারেল, 20 সেন্টিমিটার না 40 সেন্টিমিটার আমি কিন্তু বলি নাই। তার মানে হলো কোনো একটা এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে কোন একটা লোকেশনে ম্যাথ এন্ট্রেন্সটা হবে তোমার আহ এই ইকুয়েশনে তুমি ক্যালকুলেট করতে পারবা। এখন তোমাকে যদি বলে যে এখন এই 40 আর 20 এর মাঝখানে কি হবে, তাহলে 40 এর জন্য এটা ক্যালকুলেট করবো, 20 এর জন্য ক্যালকুলেট করবো, নেট যে ডিফারেন্স সেটাই হলো মানে। তো দেখো এই যে 40 এর মধ্যে খালি আমার কিন্তু 5/8 রো মিউ ইনফিনিটি এগুলো কনস্ট্যান্ট, 40 আর 20 এর জন্য খালি ডেল্টা ডিফারেন্ট। তো 40 ডেল্টা 20 ডেল্টা ইউজ করবা, 40 ডেল্টা 20 ডেল্টা ইউজ করলে যে ডিফারেন্স হলো এইটুকু হলো এই এই পরিমাণ ম্যাথ নেট এন্টার করছে এই রিজিয়নের মধ্যে। মানে হলো তোমার যখন এক্স ইকুয়াল টু 20 তে তুমি ম্যাথ যেহেতু এক্স এক্স ইকুয়াল 40 তে সামান্য বেশি পাবা, এই সামান্য বেশিটা কতটুক সেটা হলো এই দুই জায়গায় মানে পজিশন এ তে ম্যাথ ক্যালকুলেট করছো, পজিশন বি থেকে ম্যাথ ক্যালকুলেট করছো, এই ডিফারেন্সটাই হলো নেট ঢুকছে আর কি। সেটা এই মানে নর্মালি তো টপ সারফেস দিয়ে ঢোকা ছাড়া আর কোনো জায়গা নেই আর কি। টপ সারফেস বলতে বাউন্ডারি লেয়ারের ঠিক বর্ডারের বাইরে থেকে ঢুকছে আর কি, কারণ নিচে ফ্ল্যাট সারফেসটা বন্ধ আর কি। তো এটা হলো সেই ক্যালকুলেশনের আইডিয়াটা আর কি। তো এখন নর্মালি মোমেন্টামের ক্ষেত্রে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে ম্যাথের ইকুয়েশনটা খুবই ছোট, সেই জন্য ম্যাথের ইকুয়েশনের মোমেন্টামের জন্য যদি আমি এখন করতে বলি তাহলে আবার সেই মোমেন্টামের ডেরিভেশন করে এসে করবা, তো ওইটা অনেক লম্বা হয়ে যেত। ওই রকম মোমেন্টামের জন্য এরকম অঙ্ক হয়তো বা দিব না, দিলে ইকুয়েশনটা হয়তো দিয়ে দিব আর কি। তো এখানে যেমন ইন্টিগ্রেট করার পরে যে ফর্মটা আসছে মোমেন্টামের সেই ফর্ম আমি হয়তো দিয়ে দিব, যা তোমরা জাস্ট ভ্যালু বসালেই হবে আর কি। বিকজ নাহলে একটা অঙ্কে আমার অনেক সময় চলে যাবে। তো আমার মেইন দরকার হচ্ছে তোমাদের কনসেপচুয়াল ব্যাপারটা নিয়ে আমি মোর কনসার্ন আর কি। তুমি কয়টা অঙ্ক করতে পারলা, কয়টা
যে হইলো সেটার থেকে ওটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এখন এই এই অঙ্কের অ্যান্সার হয়ে গেছে, এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা, মানে বুঝতে পারছো কিনা? স্যার বলো। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু আমার নর্মাল একটা এমনিতে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই বাউন্ডারি লেয়ার থিওরিটিক্যালি বুঝতে পারলাম যে এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে না আর কি, কিন্তু স্যার এই বাউন্ডারি লেয়ারের এত ক্যালকুলেশন গুলো কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, বাউন্ডারি ক্যালকুলেশন গুলো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা কিন্তু এখন হিট ট্রান্সফারে ঢুকতে পারি নাই। মানে ফ্লুইড মেকানিক্সের জন্য ইম্পর্টেন্ট, সেটা তো তোমার ম্যাথ, মোমেন্টাম, ফ্রিকশন, স্ট্রেস কত হবে সেটা আলাদা পয়েন্ট অফ ভিউ। হিট ট্রান্সফারে যেটা, সেটা যে কারণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে যেটা আসলে আমরা এখনো দেখাই নাই, সেই জন্য হয়তো তুমি এই কোশ্চেনটা করছো। কারণ আমরা এতক্ষণ বলতে যেগুলো করছি এগুলো সব ফ্লুইড মেকানিক্সের কথাবার্তা বলছি, কিন্তু কোথাও হিটের কোনো কথাই আসে নাই। তো যে কারণে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাউন্ডারি লেয়ারের থিকনেসের কারণে ফ্লুইডের ফ্লোর প্যাটার্নটা চেঞ্জ হয়, এবং ফ্লুইডের ফ্লোর প্যাটার্নটা যখন চেঞ্জ হবে মানে বাউন্ডারি লেয়ার কতটুকু ঠিক তার উপরে হিট ট্রান্সফার যে ইকুয়েশনের কথা আমি বলছিলাম, যে হিট ট্রান্সফার ক্যালকুলেট করার জন্য আমাদের যে আমরা যে ইকুয়েশন ইউজ করি, তো সেই ইকুয়েশন গুলা কোন একটা সার্টেন কন্ডিশনের জন্য এম্পিরিক্যালি ডেভেলপ করা। যেমন তোমরা যখন ল্যাবে সেশনাল করো, তোমাদেরকে ধরো বলা হলো তোমরা তোমার 3-1, এখন 3-1 এর সেশনাল মাত্র শুরু হচ্ছে, ধরো ফ্লুইড মেকানিক্স এর সেশনাল তোমরা ধরো বার্নৌলিস থিওরাম করে আসছো, ঠিক আছে? বা বার্নৌলিস থিওরাম থেকে আর সিম্পলটা বলি, রেনল্ডস এর যে এক্সপেরিমেন্টটা করছো ডাই ইউজ করলে যে ফ্লো ল্যামিনেট টার্বুলেন্ট হয়, করছো না? জি স্যার। হ্যাঁ, তো এখন এই ইকুয়েশনটা ধরো করে একটা তোমরা ডেটা ডেভেলপ করলে পায়রা মানে ডেটা প্লট করে বলে যে ওকে ফাইন, আমি এখন বুঝতে পারতেছি যে এটা আহ, এরকম হবে আর কি। এখন কোনো কারণে যদি আমি বলি যে এখন ডাই আমি অন্য ডেন্সিটির ডাই দিব বা পানির বদলে অন্য ফ্লুইড দিব, তাহলে তোমার ডাটাটা কি আরেকজন ইউজ করতে পারবে? পারবে না, কারণ তার বিহেভিয়ারটা মানে কোয়ালিটেটিভলি সিমিলার জিনিস পাইতে পারো, কিন্তু কোয়ান্টিটেটিভলি রং আর কি, মানে ভ্যালু ডিফারেন্ট হয়ে যাবে। তখন কি হবে, তখন যেটা হবে তাকে এই কাজটা আবার করে নিতে হবে। তোমার এক্সপেরিমেন্টের ডেটা দিয়ে সে বলতে পারবে না যে ওকে আমি আমার ভেলোসিটি এত হলে এই ল্যামিনার হচ্ছে টার্বুলেন্ট হচ্ছে, কারণ বিকজ ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সিমিলারলি আমরা যখন হিট ট্রান্সফার ক্যালকুলেট করবো, যেটা বলছিলাম যে আমাদের অনেকগুলো ইম্পেরিক্যাল ইকুয়েশন আছে, যে ইকুয়েশন গুলা আমরা ডিরাইভ করতে পারি না, বিকজ ইটস কমপ্লিকেটেড স্ট্রাকচার, কমপ্লিকেটেড ফ্লো প্যাটার্ন, ডিরাইভ করা এত ইজি না। তখন যেটা হয় যে এরকম সেট আপ একটা এক্সপেরিমেন্ট বানানো হয়, ধরো এরকম একটা পাইপ, তার মধ্যে এরকম লেয়ার দেওয়া থাকে, বা এরকম হিট ফ্লো করার জন্য ইনসুলেশন থাকে, এই থাকে ওই থাকে, সব যেরকম রিয়েলিস্টিক্যালি একটা সিচুয়েশন এক্সপেরিমেন্টালি সেট আপটা বানানো হয়। বানানোর পরে ওইটার উপর দিয়ে সমানে এক্সপেরিমেন্ট করা হয়, ভেলোসিটি একটু বাড়ায়, ভেলোসিটি আর একটু বাড়ায়, এরকম করে করে হিট ক্যালকুলেট করতে থাকে। করতে 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 ধরো ফিউ হান্ড্রেড ডেটা জেনারেট করলো, জেনারেট করে তখন সেগুলোকে প্লট করার চেষ্টা করে, করে দেখা যায় কোন ইকুয়েশন দিয়ে এই সবগুলো ডেটা এক্সপ্লেন করা যায়। এখন অবভিয়াসলি কোন একটা পার্টিকুলার ইকুয়েশন দিয়ে 100% ডেটা এক্সপ্লেন করা যাবে না, ওটা যেটা করে যে বেশিরভাগ ডেটা এক্সপ্লেন হয় এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করে, যার ফলে ইকুয়েশনের চেহারাগুলো একটু অদ্ভুত হয়। যেমন রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.8 ইন্টু প্রান্ডটস নাম্বার টু দি পাওয়ার 0.3, এই টাইপের জিনিসগুলো, বিকজ অন্য কোনো রাউন্ড ফিগার মানে 0.8 0.3 ছাড়া অন্য রাউন্ড ফিগার দিয়ে দেখছে যে ওরা রেজাল্ট গুলো মিলে না। এখন এটার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই যে এটা ডিরাইভ কিভাবে হয়েছে, বুঝে ডিরাইভ হয় নাই, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি। এখন আসি তোমার কোশ্চেনে, তাহলে আমরা বাউন্ডারি শিখতেছি কেন, বা বাউন্ডারি ভ্যালু করার দরকার কেন? দরকার হলো ওই যে এম্পিরিক্যাল ইকুয়েশন গুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়, আমি তোমাদেরকে দিব বা একটু পরে কয়েকদিন পরে বইয়ের মানে আমাদের লেকচারও দেখবা, ওই ইকুয়েশন প্রত্যেকটার নিচে একটা করে ফুটনোট আছে। ফুটনোট বলে দেয় যে এই ইকুয়েশন শুধুমাত্র ভ্যালিড এই জিনিসগুলো যদি মেনটেন হয় তাহলে। তার মধ্যে থাকে তোমার হয়তো বা টেম্পারেচার রেঞ্জ থাকতে পারে, তার মধ্যে রেনল্ডস নাম্বারের রেঞ্জ থাকতে পারে মানে ল্যামিনেট টার্বুলেন্সের, তার মধ্যে বাউন্ডারি লেয়ার থিকনেস এর ব্যাপার থাকতে পারে, ফ্লুইডের প্রপার্টির অন্য ব্যাপার থাকতে পারে। তো ওই জিনিসগুলা সুইটেবল হইলেই আমি ওই পার্টিকুলার ইকুয়েশনটা ইউজ করতে পারবো। তো আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে একটা অঙ্ক করার জন্য অনেকগুলো ইকুয়েশন তোমার চোখের সামনে থাকবে, বাট তোমার বাউন্ডারি লেয়ার টেয়ার এগুলো হাবিজাবি ক্যালকুলেট করে তোমার সিচুয়েশনটা তোমাকে ডিফাইন করে ফেলতে হবে, এবং তার জন্য তুমি সুইটেবল ইকুয়েশনটা ইউজ করতে পারবা। আদারওয়াইজ তুমি যে কোনো র্যান্ডম ইকুয়েশন নিলে কোয়ালিটেটিভলি তুমি একটা অ্যান্সার ইউজ করতে পারবা, কিন্তু সেই অ্যান্সারের ভ্যালুটা রং হবে। তো আমরা আসলে বাউন্ডারি লেয়ারটা শিখতে যাচ্ছি মানে ক্যালকুলেট করতে যাচ্ছি, আমাদের সিস্টেমটাকে মোর স্পেসিফিক্যালি ডিফাইন করতে যেন পারি আমরা, তো যদি আমরা বুঝতে পারি যে ওকে এই আমার সিচুয়েশন, এর জন্য ইকুয়েশন কইতে হবে, আমি ওই ইকুয়েশনে চলে আসি। কথাটা কি বুঝাতে পারছি? থ্যাংক ইউ স্যার।
ওকে, তো আমাদের এখন মনে কোনো হিট ট্রান্সফারের ব্যাপার স্যাপার হয় না যে কি কোশ্চেন অ্যানালাইজ করতে, খুবই ন্যাচারাল অ্যানালাইজ করতেই পারে। আমি অ্যাকচুয়ালি ওটাই বলতে চাইছিলাম যে এতক্ষণ ধরে যে এই গত দুই সপ্তাহ দুই লেকচার ধরে যে কথাবার্তা বললাম, কোথাও হিটের কথা আসেই নি। এখন হিটের কথা না এসে এগুলো কেন বললাম, এইগুলা বাদ দিয়েও বলতে পারতাম, আর বললাম বিকজ এগুলো একটা একটা সাথে কানেক্টেড। এখন এই যে স্লাইডটা খেয়াল করো, প্রথম দিকে আমি তোমাদেরকে তিনটে ইকুয়েশন বলছিলাম, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ মোমেন্টাম। আমরা কিন্তু প্রথম দুটো নিয়ে এতক্ষণ কথাবার্তা বলতে পারি, যা অঙ্ক দেখি। 3 নাম্বার ইকুয়েশন কিন্তু কোথাও লাগে নাই আমার, যেটা ইকুয়েশন এনার্জি কন্টিনিউ কনজারভেশন ইকুয়েশন যেটা, ঠিক আছে? তো এটা যদি না লেগে থাকে আমাদের, তাইলে তো আমাদের হিটের ব্যাপারটা এখন আসে না। এখন আমার এখনের পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা আমরা এখন ইউজ করব। এখন এই ইকুয়েশনটা ইউজ করবো যে এই ইকুয়েশন মোমেন্টাম ইকুয়েশনের চেহারাটা দেখো একটু, মানে কোয়ালিটেটিভলি চেহারাটা দেখো, এক্স্যাক্টলি সেম না এনার্জি আর মোমেন্টাম ইকুয়েশনটা? ইউ এর জায়গায় যদি তুমি টেম্পারেচার চিন্তা করো, ওখানে ফ্লো ছিল, ভেলোসিটি চিন্তা করতে, এখানে হিট ট্রান্সফার হচ্ছে, টেম্পারেচার চিন্তা করতে, বাট কোয়ালিটেটিভলি ইকুয়েশনটা সেম না? দেখতে পাচ্ছ তো, আমি যে রেড বক্সে যে ইকুয়েশনটা দেখাচ্ছি, তার সেই ইকুয়েশনটা তার ঠিক উপরের ইকুয়েশনটা। কি তো কনফিউজ হয়ে গেল কেন? আমি তো আপাতত just চেহারা দেখে ডিসিশন নিতে বলতেছি। বলো, দুটো ইকুয়েশনের মধ্যে মেজর কি ডিফারেন্স দেখতেছো? স্যার মোমেন্টাম ইকুয়েশনের মধ্যে মোমেন্টাম আর এনার্জি। স্যার প্রেসার কনস্ট্যান্ট। রাইট কোনটা দেখা যাচ্ছে? আর ফিগার 5.4 এই স্লাইডটা দেখা যাচ্ছে। আর স্লাইডের নিচে তিনটা ইকুয়েশন আছে না, কন্টিনিউটি, মোমেন্টাম, এনার্জি। জি স্যার দেখা জি স্যার, যাচ্ছে। জি স্যার। তো ওই এনার্জি আর মোমেন্টাম, এই যে দুটো ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশনের চেহারা এক্স্যাক্টলি সেম না? জি স্যার একই শিফট। মোমেন্টামের ক্ষেত্রে ভেলোসিটিতে যেই কাজ করছে, এখানে যে ভেলোসিটি জায়গায় টেম্পারেচার বসাইলে কিন্তু একই কাজ হচ্ছে, একই ইকুয়েশন, সেটা বলতেছি আমি। এবং এখানে ওখানে ছিল তোমার নিউ, ছিল নিউ হলো তোমার কাইনেমেটিক ভিসকোসিটি, ঠিক আছে? মানে ভিসকোসিটি ডিভাইডেড বাই মানে ডেনসিটি, যে টার্মটা নিউ যেটা আর কি। এখানে একটু ফন্টের জন্য বোঝা যাচ্ছে না, দেখো তুমি যেখানে মোমেন্টাম ইকুয়েশনটা একটু খেয়াল করো, প্রথমটাতে ইউ পাল্টাতে ভি, তারপরটা কিন্তু ভি না, এটা নিউ হবে আর কি, ঠিক আছে? এটা আসলে সামহাও ফন্টে কোনো একটা ঘাপলা করছে আর কি। এই যে এটার কথা বলতেছি, এটা ভি না, এটা কাইনেমেটিক ভিসকোসিটি নিউ, বুঝতে পারছো? জি স্যার। জি আর স্যার এনার্জির ক্ষেত্রে এই জায়গাটা হলো, তার মানে ওইটারও তোমার মোমেন্টাম, কাইনেমেটিক ভিসকোসিটি কাইন্ড অফ লাইক মোমেন্টাম ডিফিউজিভিটি ডিপেন্ড করে, যে মোমেন্টাম গুলো কিভাবে ট্রান্সফার হয় আর কি। আর আলফা হলো থার্মাল ডিফিউজিভিটি, আমরা পড়ছিলাম আগে। তো পুরা ইকুয়েশনের চেহারা, ছবি, স্ট্রাকচার সব এক্স্যাক্টলি সেম, জাস্ট ওইখানে তোমার ভেলোসিটি দিয়ে ফ্লো, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এখানে টেম্পারেচার দিয়ে হিট চেঞ্জ হবে, সেজন্য জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে, আর এক্স্যাক্টলি সব সেম। তো এখন এটা এই জন্য আমি দেখা যাচ্ছি যে আমি কন্টিনিউটি ইকুয়েশন করছি, মোমেন্টাম ইকুয়েশন ডিরাইভ করছি। এখন এখানে তোমার এনার্জি ইকুয়েশন ডিরাইভ করার দরকার নাই, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মোমেন্টাম ইকুয়েশন থেকে আমরা এর ইকুয়েশনে পৌঁছেছি না, যে তোমার del by x equal to 4.64 আর নাম্বার। আমরা 2 নাম্বার ইকুয়েশনটা ইউজ করে তো এই জিনিসটা ডিরাইভ করতে পারছি না, গত ক্লাসে দেখালাম যে কি পারছি। আওয়াজ নেই কেন? কথাটা বললে তো বুঝতে পারছি না, চেহারা ছবি দেখি না, আওয়াজ যদি না করো
তারপর আবার বলছে ইন্টারনেটের স্পিড খারাপ আছে, তোমরা আসো না চলে গেছে, এটা তো বুঝতে পারছি না। আমি কলমটা যে ইকুয়েশনটা লিখছি ইয়ের বাউন্ডারি লেয়ার থিকনেস ক্যালকুলেট করার জন্য, সেই ইকুয়েশনটা আমরা গত ক্লাসে দেখছি না যে মোমেন্টাম কন্টিনিউটি মোমেন্টাম ইকুয়েশন ইউজ করে ডিরাইভ করা গেছে। জি স্যার। এখন আমরা যেটা, যে কারণে আমি এইভাবে বারবার কম্পেয়ার করতে চাইছি যে এই যে ডেল্টা, সেই ডেল্টা তো তোমার মানে তোমার হাইড্রোডাইনামিক যেটা তোমার বাউন্ডারি লেয়ার আর কি, মানে ফিউচার জন্য। এখন আমার আমার আমরা দুইটা বাউন্ডারি লেয়ার করছিলাম না, ভিসকাস বাউন্ডারি লেয়ার আর থার্মাল বাউন্ডারি লেয়ার। তো এই যে সেকেন্ড ইকুয়েশন ইউজ করে যেরকম ভিসকাস বাউন্ডারি লেয়ার তো ডিরাইভ করছে, থার্ড ইকুয়েশন ইউজ করে এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচে থার্মাল বাউন্ডারি লেয়ারও ক্যালকুলেট করা যায়। সেটা বলার জন্য আমি বারবার কম্পারিজনটা করতেছি। যদি একটু খেয়াল করো যে এই যে ইকুয়েশন তো এনার্জি ইকুয়েশন তো যেটা বললাম সেটাই, বাউন্ডারি কন্ডিশন গুলো আগের বাউন্ডারি কন্ডিশন যেরকম ছিল সেটা সাথে এক্স্যাক্টলি সেম। ওয়ালে যেরকম ভেলোসিটি দিয়েছিল এখানে ওয়ালের টেম্পারেচার ফিক্সড, বাউন্ডারি লেয়ারের বর্ডারে ভেলোসিটি, ফ্লুইড ফ্লোর ভেলোসিটি ইনফাইনাইট মানে ভেলোসিটি সমান হবে। সিমিলারলি টেম্পারেচারের ক্ষেত্রেও বাউন্ডারি লেয়ারটা ক্রস করলে টেম্পারেচার বা ফ্লুইডের টেম্পারেচারের সমানই হবে। তো বাউন্ডারি কন্ডিশন আগের জন্য যা যা ইউজ করছি এক্স্যাক্টলি সবগুলো সেম আমরা এখানে ইউজ করতে পারি আর কি। এবং সেটা ইউজ করে যখন ডেরাইভ করবো আমরা যে ভেলোসিটি প্রোফাইল ক্যালকুলেট করছি, ভেলোসিটি প্রোফাইলের ইকুয়েশন ফ্ল্যাট পেজের উপরে সিমিলার ভাবে টেম্পারেচার প্রোফাইল ক্যালকুলেট করা যায়। এবং টেম্পারেচার ক্যালকুলেট করলে আমরা থার্মাল বাউন্ডারি, আলটিমেটলি থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস ক্যালকুলেট করতে পারি। এখানে হলো থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস হলো ডেল্টা টি, এটা ঠিক আছে। বাট ফরচুনেটলি বা আনফরচুনেটলি এটা পরে দেখবা যে থার্মাল বাউন্ডারি লেয়ারটা আসলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার সাথে কানেক্টেড হিসেবে ডিরাইভ করা যায়, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার বাদ দেওয়া যায় না। কারণ টেম্পারেচার ফ্লো নাও হইতে পারে কোনো একটা সিস্টেমে, কিন্তু টেম্পারেচার ফ্লো হবে মানে কনভেকশনে, কিন্তু টেম্পারেচার ফ্লো হবে কিন্তু মোমেন্টাম ফ্লো হবে না, এটা কিন্তু পসিবল না আর কি। মোমেন্টাম ফ্লো মার্ক, ফ্লুইড ফ্লো করলে মোমেন্টাম ফ্লো হবেই। সেই কারণে টেম্পারেচারের ইকুয়েশনে মোমেন্টামের পার্টটা চলে আসে যখন ডেরাইভ করি। এই ডেরিভেশনটাও হলম্যানের বইয়ে আসছে, ঠিক আছে। সিমিলার টাইপের ডেরিভেশন দেখে আমি বারবার ডেরিভেশনের টাইম নষ্ট করতে চাচ্ছি না। তারপর তোমাদের যদি কোনো মনে হয় যে কোনো জায়গায় তোমাদের এই জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে, আমার সাথে কথা বললেও কোনো প্রবলেম নেই। বাট মজার ব্যাপার হলো এই দুইটা ডেরিভেশনের প্যাটার্ন এক্স্যাক্টলি সেম। তো একটা যে পারবা সে আরেকটা পারবা, কোনো সমস্যা নেই। খালি কতগুলা ভ্যালু কাটাকাটি যাওয়া না যাওয়ার কারণে চেহারাটা দেখতে একটু 19-20 হচ্ছে আর কি। আর এই প্রান্ডল নাম্বার যেটা, সেটা প্রান্ডল নাম্বারে যে ইয়ে ছিল ইকুয়েশন ছিল মানে প্যারামিটার ছিল, সেই প্যারামিটার গুলো এখানে ওই যে সিপি মিউ বাই কে আর কি, তো সেইগুলো এখানে থাকে। তো সেটাকে ওরা প্রান্ডল নাম্বার দিয়ে রিপ্লেস করে ফেলছে এবং সেখান থেকে ইয়ে করতে আর কি। এখন বলছে যে এই যে ডিরাইভ করলো এটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল? তো ওরা বলছে যে না, এটা ডিরাইভ করার সময় আমরা অনেকগুলো অ্যাজাম্পশন করছিলাম ফ্লুইড ফ্লোর, সেই অ্যাজাম্পশন গুলা, তারপরে যে সেকেন্ড অর্ডার টার্ম গুলো নেগলেক্ট করে আরো এরকম কিছু অ্যাজাম্পশন আগে যেরকম ছিল সেরকম অ্যাজাম্পশন এখানে হচ্ছিল। তো বলছে যে এই যে ডেল্টা টি বাই ডেল্টা যে টার্মটা, এটাকে ওরা এই টার্মটার নাম কি, যেটা না এটার নাম, ভেরিয়েবলটার নাম কি, ডেল্টা টি বাই ডেল্টা দিয়ে যেটা দেখানো, গ্রিক লেটার যেটাই তো মনে হয় এটা। তো এই যে টার্মটা সেটা বলতেছে যে এটা একের থেকে ছোট যদি হয়, মানে হলো তোমার থার্মাল বাউন্ডারি লেয়ার যদি তোমার ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের থেকে ছোট হয়, তাইলে এই ইকুয়েশন আমি ইউজ করতে পারবো থার্মাল বাউন্ডারি লেয়ার ক্যালকুলেট করার জন্য। এটা ওদের শর্ত ছিল এবং এই শর্তটা আমাদের জন্য কোনো প্রবলেম নাই, বিকজ আমাদের বেশিরভাগ ফ্লুইড যেসব নিয়ে আমরা কাজ করি সেগুলা এই বাউন্ডারি লেয়ারটা ও আচ্ছা common assumption is that data is less than 1 or the assumption is satisfactory for fluid having Prandtl number greater than 7 আছে। দুইটা assumption ছিল। সেকেন্ড assumption ছিল Prandtl number 0.7 এর থেকে বড় হইতে হবে, 0.7 এর থেকে ছোট হইলে এটা অ্যাপ্লিকেবল না। তো এই দুইটা জিনিস যখন ওরা ইউজ করছে শর্তটা, আমাদের বেশিরভাগ ফ্লুইড এটাতে মানে সুইটেবল হয়। সেই বেশিরভাগ এয়ার লিকুইড যেগুলো আমরা ইউজ করি এগুলো সবগুলো এই ক্যাটাগরি ফুলফিল করে। সেই জন্য আমাদের জন্য এটা ইউজ করা কোনো সমস্যা না, আমরা ইউজ করতে পারি। বাট কিছু কিছু ফ্লুইড আছে যেগুলো এটা ম্যাচ করবে না, একটু অ্যাবনর্মাল ফ্লুইড যেমন লিকুইড মেটাল, সেটার জন্য এই ইকুয়েশনটা নট দ্যাট
সুইটেবল আর কি। But সেটা স্পেশাল কেস, লিকুইড মেটাল তো আমরা নর্মালি ফ্লো করাই না, আর আমাদের বেশিরভাগ যে ফ্লুইড ফ্লো করে সেই ফ্লুইড গুলোই আমরা এই কেস ইউজ করতে পারবো। এখন আমি সাইড বাই সাইড বলি। এখন এইটা হলো মেইন স্লাইড, যেটা নিয়ে আমি সামাজিক স্লাইড আর কি। দেখো ব্লু মাঝখানে তিনটা ইকুয়েশন লেখা। প্রথম ইকুয়েশন ম্যাথ কনজারভেটিভ কনজারভেশন ইকুয়েশন, দ্বিতীয়টা হলো মোমেন্টাম, তৃতীয়টা হলো কি বলে এটাকে এনার্জি। মানে এনার্জিটা। তো মোমেন্টামটা ইউজ করে বাম পাশে ছবিটা দেখা, মোমেন্টামটা ইউজ করে আমরা ডিরাইভ বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করছি, দেখো লেখা। এবং তাদের লাল দিয়ে দেখাচ্ছি ভেলোসিটি প্রোফাইল কি হয়, সেই ভেলোসিটি প্রোফাইলটা হচ্ছে লাল দিয়ে আমি দেখানো, মানে ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে ভেলোসিটি প্রোফাইল এটা। এবং ফাইনালি আমি ডিরাইভ করতে পারছি এই জিনিসটা। সিমিলার ভাবে টেম্পারেচার জন্য এরকম তিনটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করছে। ভেলোসিটি প্রোফাইলের জায়গায় টেম্পারেচার প্রোফাইল নিচ্ছে, এবং টেম্পারেচার প্রোফাইল ইউজ করলে আমি এটা ডিরাইভ করতে পারছি। তো এই দুটা স্টেপ বাই স্টেপ তোমরা যখন নিজেরা পড়বা, নিজের হাতে যখন দুটা ডেরিভেশন কাগজের মধ্যে তোমরা পড়বা, দেখবা যে স্টেপ কোনটার পর কোনটা কোনটার পর কোনটা এগুলো এক্স্যাক্টলি সেম। তো এটা এই কারণে আমি এখানে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণ এটা যদি আমি ইয়ে করি, এটা মানে এক্সপ্লেন করার তেমন কিছু হয় ম্যাথমেটিক্যাল জিনিস, এবং তার সাথে আমি স্লাইডের পর স্লাইড দেখা গেলে সাথে সাথে হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারো। বাট তোমার ওই, তো আমার আসলে টাইমটা ওয়েস্ট হবে। এখানে একটা ভুল আছে, আমি আসলে আগে খেয়াল করিনি। ভুলটা হলো যে তোমার এই যে বক্স করে যে ইকুয়েশন গুলো দেখাইছি আমি, প্রথম ইকুয়েশনের আগে একটা ইউ থাকার কথা, দ্বিতীয় আহ দুটাতেই কাটা পড়ে গেছে মনে হয়। ইমেজ আমি সলভ করছিলাম, তো এটা আমি পরে কারেকশন করে দেবো। দেখছো, খেয়াল করছো? ডিউ জি বাই স্যার। ডিএক্স এর আগে একটা ইউ থাকার কথা, ডিউ বাই ডিওয়াই এর আগে যেমন একটা ভি আছে এরকম আর কি। তো যাই হোক, বুঝতে পারলে হলো। আমি মেইনলি এটা কম্পারিজনের জন্য বলতেছিলাম যে তোমার দুইটা ম্যাস ট্রান্সফার বা মোমেন্টাম ট্রান্সফারের ডেরিভেশন এবং হিট ট্রান্সফারের ডেরিভেশন এক্স্যাক্টলি সিমিলার, যাতে ওখানে ভেলোসিটি যারা টেম্পারেচার হবে। এখন এই কথাটা বললাম আরেকটা কারণে, সেটা হচ্ছে তোমাদের এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স, তোমরা ম্যাথ ট্রান্সফার 1 করতে থাকো, তাই না? কদিন পর তোমরা ম্যাথ ট্রান্সফার 2 করবা, তারপর ফোর্থ ইয়ারে গেলে ট্রান্সপোর্ট ফেনোমেনা বলে একটা কোর্স আছে, সেটা করবা। তোমরা তখন মানে রীতিমতো দেখতে পারবা যে অনেকগুলা জিনিসের ডেরিভেশন এক্স্যাক্টলি সেম, বা ইকুয়েশনের চেহারাও এক্স্যাক্টলি সেম। একটার জন্য ম্যাথ থাকতেছে, তোমার দেখা গেল যে যেখানে যদি ওরা কনসেন্ট্রেশন ইউজ করে টেম্পারেচার, মানে ম্যাথ ট্রান্সফারের তোমার ড্রাইভিং ফোর্স, সিমিলার কন্ডিশনের জন্য হিট ট্রান্সফারের ইকুয়েশন এক্স্যাক্টলি সেম চেহারা, জাস্ট সি কনসেন্ট্রেশনের জায়গায় টেম্পারেচার হয়ে যায় আর কি। এটা এই জন্য বললাম যে এই জিনিসগুলা কাইন্ড অফ লাইক সেম কনসেপ্টে ডিরাইভ করা, সেম কনসেপ্টে ডেভেলপ করা যায়। সেই কারণে দেখো যে হাইপোথেটিক্যাল হইলেও তোমার আমরা খালি বাউন্ডারি কন্ডিশনের কথা বারবার বলতেছি, বিকজ ফ্লুইডের বাউন্ডারি কন্ডিশন যদি থাকে, সরি বাউন্ডারি কন্ডিশন বলতে যে বাউন্ডারি লেয়ারের কথা বারবার বলতেছি, বিকজ ফ্লুইডের বাউন্ডারি লেয়ার, ফ্লুইড ফ্লোর বাউন্ডারি লেয়ার যেটা, এরকম যদি আমি চিন্তা করি যে থার্মালের বাউন্ডারি লেয়ার, তাহলে আমাদের জন্য জিনিসটা কম্পেয়ার করানো ইজি হয়ে যায়। এবং আমরা দেখি যে বাউন্ডারি লেয়ারের থিকনেসের যে রেশিওটা, সেই রেশিওটার সাথে তোমার ওই না ইয়ের কানেকশন ছিল, কি বলে প্যানেল নাম্বারের কানেকশন ছিল। তো তোমার এখন এখানে আমরা এই ডেরিভেশনটা, সেকেন্ড ডেরিভেশনটা তোমরা নিজেরা করে নিবে আর কি, ঠিক আছে? পরীক্ষায় প্রথমটা না সেকেন্ড আসবে সেটা কোনো ইয়ে নাই। বা যেটা বললাম যে যদি এই ডেরিভেশন আসে, তাহলে ইকুয়েশন অফ মোমেন্টাম, ইকুয়েশন অফ ম্যাথ বা ইকুয়েশন অফ এনার্জি এগুলো ডিরাইভ করার কোনো দরকার নাই। এটা উই নো দিয়ে শুরু করলেই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই স্লাইডটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো এখানে যে প্যানেল নাম্বারটা আসছে ইকুয়েশনে, সেই প্যানেল নাম্বারটা দিয়ে তোমার has been found the parameter that relates the relative thickness of hydrodynamic and thermal boundary layer, যেটা বললাম আর কি আমি। তো আমরা জিনিসটাকে পুরা কনসেপ্টটাকে আমরা দাঁড় করাই ফেলছি ফ্লুইড ফ্লোর সাথে অ্যানালজি টেনে, সো দ্যাট আমাদের এখানে যা যা ফ্লুইড ফ্লোর জন্য যেভাবে যেভাবে আমরা ক্যালকুলেশন গুলো করতাম, আমরা যেন বেশিরভাগই করতে পারি।
এবং এই অ্যানালজি জানার অনেক সুবিধা আছে। সুবিধাটা হলো যে তোমরা কন্ডাকশনাল ইকুয়েশনের ক্ষেত্রে অঙ্ক যখন করতে চিন্তা করো, আমরা ইলেকট্রিক সার্কিটের সাথে অ্যানালজি টানছি, তাতে কিন্তু আমাদের ওই মানে রেজিস্ট্যান্সটা আঁকতে পারলে কিন্তু আমাদের অঙ্কের অর্ধেক কাজ সলভ হয়ে যায় আর কি। তো ওইটা একটা ইয়ে ছিল আর কি, তো সুবিধা ছিল আর কি। তো এখানে যেমন তোমার যেই প্যারামিটার গুলা এগুলার কথা আগে আসলে বলা হয়েছে, এখানে জাস্ট কাইন্ড অফ সামারাইজ করে লিখা, তোমরা পড়লে বুঝতে পারবা যে থার্মাল ডিফিউজিবিলিটি টেলস আস দ্য সেম থিং ইন রিগার্ডস টু দ্য ডিফিউশন অফ হিট ইন ফ্লুইড। মানে এখানে আসলে এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করে এখানে আহ মানে কাইনেমেটিক ভিসকোসিটি ওখানে থার্মাল ডিফিউজিবিলিটি দুজনে একই রকম জিনিস ইন্ডিকেট করতেছে। তো মানে একটা ফ্লুইডের জন্য এই ইকুয়েশনের এই প্যারামিটার গুলো যা যা করতেছে, এই টেম্পারেচারের জন্য এই প্যারামিটার গুলো সিমিলার বিহেভ করতে, জাস্ট ফ্লোর বদলে টেম্পারেচার মানে ম্যাক্স ফ্লোর বদলে হিট ফ্লোটা নিয়েও কাজ করতেছে এটি। আর এই তো পরে পরে অন্য একটা জিনিস শুরু হবে, মানে এটা দিয়ে একটা এক্সপেনশন আছে যে ইকুয়েশনটা ইউজ করে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, বা সেটা আজকে শেষ করতে পারবো না দেখে আমি ওটাতে আজকে আর যাবো না আর কি। তো আজকে এখানেই আর কি শেষ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে কোনো কোশ্চেন? কোশ্চেন যদি না থাকে তাহলে ক্লাস শেষ করে দিই এখানে।